দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনারা জানেন যে বিহার বিধানসভার নির্বাচনী রণদামামা বেজে গিয়েছে এবং নভেম্বর মাসের 14 তারিখে মোটামুটি গোটা দেশের মানুষ জেনে যাচ্ছেন বিহার বিধানসভার ফলাফল কি হতে চলেছে। এখন বিষয় হচ্ছে যে এখন অবধি যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সমস্ত প্রাক নির্বাচনী সমীক্ষাতে যদিও দেখাচ্ছে যে এনডিএ জোট এগিয়ে রয়েছে, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে চলেছেন, আমার যেটুকু খবর বিভিন্ন সূত্র থেকে আসছে তাতে নিজের ধারণা এবার লড়াই প্রচণ্ড জোরদার হতে চলেছে এবং বহু আসনে আনপ্রেডিক্টেবল জায়গায় রয়েছে। ঠিক কি ফলাফল হবে এটা বলা কিন্তু সত্যি মুশকিল। সুতরাং যারা যারা এখন অবধি এনডিএর পক্ষে ভিক্টরি প্রজেক্ট করছেন, পারসিভ করছেন, তাদের শেষ পর্যন্ত বোকা বনে যেতে হতে পারে। কারণ সত্যি রিয়েলিটি হচ্ছে এই যে মোদি নীতিশ কুমাররা বিহারে এই মুহূর্তে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন রাজনৈতিকভাবে। এখন দেখুন, এই সমীক্ষাগুলোকে প্রথম কথা খুব একটা বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। গত লোকসভা নির্বাচনে যখন ভোটের ফলাফল বেরোনোর আগের দিন অজস্র এক্সিট পোল বেরিয়েছিল, বড় বড় কোম্পানির এক্সিট পোল, বিভিন্ন নামকরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত এক্সিট পোল, এবং প্রত্যেক কটা মিথ্যে প্রমাণিত হয়েছিল। তারা প্রত্যেকে মোটামুটি এনডিএ জোটকে দেখিয়েছিল যে একা, প্রথম কথা বিজেপির একা অ্যাবসলিউট মেজরিটি আসছে, এটা প্রত্যেকের প্রেডিকশান ছিল। একাধটা ছোটোখাটো সমীক্ষা বাদ দিলে পারে, যদিও পরে দেখা গেছিল তাদের কথাই সত্যি হয়েছে। দ্বিতীয়ত যেটা দেখা গিয়েছিল যে তারা প্রত্যেককেই প্রেডিক্ট করছে যে 350, 450 এনডিএ জোটের মিনিমাম একটা জায়গা থাকবে। একটা সমীক্ষা তো আবার সরাসরি বিজেপিকে 400 পারও করিয়ে দিয়েছিল। কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেছিল বিজেপি 400 পার, 300 পার দূরের কথা, বিজেপি একা সিঙ্গেল মেজরিটি পেতেও ব্যর্থ হয়েছে। বাকিটা আপনারা পরবর্তীকালে জানেন, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মূলত সহযোগিতায় মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে হয়েছিল। এখন বিষয়টা হচ্ছে এই যে আমি কেন বলছি বিহারে নীতিশ কুমার এবং মোদিরা চাপের মুখে রয়েছেন। দেখুন, চাপের মুখে না থাকলে খুব সহজ কথা আপনাদের সঙ্গে একটা ক্লু শেয়ার করতে পারি। নির্বাচন ঘোষিত হওয়ার আগের দিন আমাদের পশ্চিমবঙ্গের আদলে ওখানে মহিলাদের জন্য 10,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত সামরিক তৎপরতা বলতে যাকে বোঝায়, এবং তার পরের দিন নির্বাচন ঘোষিত হয়েছে। যেটাকে মোদিরা এতদিন বলতেন যে খয়রাতি, রেউড়ি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিহারে ভোটের ঠিক মুখে দাঁড়িয়ে মোদি নীতিশ কুমারদের জোট সরকার কিন্তু শেষ পর্যন্ত সেই তথাকথিত খয়রাতি রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছে। এবং যে কোনো বাচ্চা ছেলেও বুঝতে পারবে যদি চাপ না থাকতো, চাপে না পড়লে সাধারণত শাসকরা উপরহস্ত করতে চায় না। আপনাদের মনে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন যে শ্রীযুক্ত প্রকল্প চালু হয়েছে সেটাও কিন্তু এর আগের লোকসভা ভোটে, আমি এই লোকসভা ভোটের কথা বলছি না, আগের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস যখন দেখেছিল যে বিজেপি আচমকা অনেকগুলো আসন পেয়ে গেছে, তখনই কিন্তু আইপ্যাকের বুদ্ধিতে এই ধরনের খয়রাতির ডালি উপুর করা শুরু হয়েছিল। সুতরাং যখন দেখবেন যে শাসক সরাসরি জনগণকে খয়রাতির মাধ্যমে একটু ইনস্ট্যান্ট রিলিফ দিতে চাইছে, তখনই বুঝবেন যে শাসক গোটা রাজ্যের অর্থনীতি সামলাতে ব্যর্থ। দেশের কথা তো আমি বাদই দিলাম। এবং সেক্ষেত্রে ডবল ইঞ্জিন হোক, ট্রিপল ইঞ্জিন হোক, মানুষের হাতে টাকা পৌঁছচ্ছে না। এবং সেটারই এক ধরনের তাত্ত্বিক এবং ব্যবহারিক মান্যতা এইটা যে মানুষকে সরাসরি আর্থিক খয়রাতি দিতে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তো আপনারা প্রত্যেকে জানেন যে শিল্পে যে ইনসেন্টিভ দেওয়া বামফ্রন্ট আমলে চালু হয়েছিল, বামফ্রন্ট যখন নতুন শিল্পনীতি ঘোষণা করে তার পরের বছর থেকে সেই ইনসেন্টিভ সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে। এবং যেটা প্রশাসনের অভ্যন্তরের যুক্তি যে এই ইনসেন্টিভটা বাতিল করতে হয়েছে
তার কারণ হচ্ছে যে এই বিভিন্ন ক্ষয়রাতি প্রকল্পগুলো চালু রাখা। আমি বিহারের প্রসঙ্গে ফেরত যাচ্ছি যে শুধুমাত্র এই একটা জায়গা থেকে আমি বলছি তা না। দেখুন, বিহারে যে এবার তুমুল লড়াই হবে এটা প্রজেক্ট করবার জন্য খুব বড় সেফোলজিস্ট হওয়ার দরকার পড়ে না। 2020-তে 5 বছর আগের যে ভোটটা হয়েছিল মনে রাখবেন, সেই ভোটে দুই দলের অর্থাৎ ইন্ডিয়া ব্লক এবং এনডিএ জোটের মধ্যে ভোটের শতাংশের তফাৎ 1%ও ছিল না। অঙ্কটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে যাকে বলে কান ঘেঁষে জেতা, সেই কান ঘেঁষে জিতে এনডিএ জোট ক্ষমতায় এসেছিল এবং এনডিএ জোটের সঙ্গে ইন্ডিয়া জোটের ব্যবধান ছিল মাত্র 12টা আসন। আর কি ঘটেছিল সেখানে? বিহারে 3000-এর বেশি 3000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল 32টি আসনে এবং 5000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল বা তার কম, মানে 3000 বা তার কম, 5000 বা তার কম, সেটা সংখ্যা ছিল প্রায় 55। এখন আমি যেটা বলতে চাইছি বা বলছি সেটা হচ্ছে খুব পরিষ্কার, এই মার্জিনাল সিটগুলো যে কোনো দিকেই হেলতে পারে। কারণ মনে রাখবেন যে এই মার্জিনাল সিটগুলোর মধ্যেও একটা অংশ ছিল বিরোধীদের, তারা জিতেছিল মার্জিনাল ব্যবধানে, আর একটা বড় অংশ ছিল হচ্ছে এনডিএ জোটের। এমনকি এনডিএ জোট কোথাও কোথাও 12 ভোটে জিতেছে, এরকম নজিরও আছে। আপনারা যে কেউ ইলেকশন ওয়েবসাইটে গিয়ে চেক করলে দেখতে পাবেন 12 ভোট সর্বনিম্ন মার্জিন যেটাতে জিতেছিল, জয় পরাজয় নির্ধারিত হয়েছিল, এনডিএ প্রার্থী জয়ী হয়েছিলেন। এখন এইরকম একটা পরিস্থিতিতে যখন অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর আরও বেড়েছে, সেখানে এটা স্বাভাবিক যে ভোটের ফলাফল আরও বেশি অনিশ্চিত হয়ে যাবে। তৃতীয় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কংগ্রেস গতবার বেশ বাজে রেজাল্ট করেছিল। স্ট্রাইকিং রেট খুবই খারাপ ছিল তাদের, 9টা আসনে জিতেছিল 70টা আসনে লড়ে। সেই তুলনায় সিপিআইএমের লিবারেশন 19টা আসনে প্রার্থী দিয়ে 12টা আসনে জিত হাসিল করেছিল। স্ট্রাইকিং রেট অনেক বেটার ছিল এবং মোটামুটি যখন সবাই ধরে নিচ্ছিল যে কংগ্রেসের বিহারে আর কোনো ভূত ভবিষ্যৎ কিছুই নেই, ঠিক সেই সময় কিন্তু রাহুল গান্ধী অনেকটা ঝুঁকি নিয়ে বিহারে তার যে ভোট চুরির বিরুদ্ধে পদযাত্রা সেটা লঞ্চ করেন এবং যেটা দেখা যায় যে এই পদযাত্রাটা তেজস্বী যাদব, সিপিআইএমের লিবারেশন দীপঙ্কর ভট্টাচার্য, সিপিএমের বেবি, সিপিআইয়ের নেতা রাজা, এরা জয়েন করবার পর একটা অন্য মাত্রা গেইন করে গেছে। আর কংগ্রেসের এই অভ্যুত্থান এটা বিজেপির পক্ষে একান্ত অস্বস্তিকর, কারণ এটা মনে রাখবেন প্রথাগতভাবে কংগ্রেসের ওখানে একটা উচ্চ বর্ণের ভোট ছিল, ওখানে সংখ্যালঘু ভোট যেটা কংগ্রেসের ছিল সেটা পুরোটাই প্রায় লালু খেয়ে নিয়েছে। নীতিশ সামান্য কিছুটা ক্যারি করছেন বলে শুনেছি, আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই, কিন্তু মেজরিটিটা নিশ্চিতভাবেই আরজেডির সঙ্গে চলে গেছে, কংগ্রেসের সঙ্গে কম পড়ে আছে। নতুন খেলোয়াড় মিম তারা চেষ্টা করছে যে এই সংখ্যালঘু ভোটের কেক থেকে হাঁচড় পাঁচড় করে কিছুটা বের করে নেয়া, কিন্তু আপার কাস্ট ভোট যেটা কংগ্রেসের সঙ্গে ছিল, ডক্টর জগন্নাথ মিশ্র সময় শেষ বিহারে আপার কাস্ট ভোট কংগ্রেস ক্যারি করেছিল। তারপর থেকেই আপার কাস্ট ভোটটা কিন্তু গ্র্যাজুয়ালি শিফট করে যায় বিজেপির দিকে এবং যাদব বিদ্বেষকে কাজে লাগিয়ে আপার কাস্টের মধ্যে, কারণ ওখানকার জমির মালিকানার সমীকরণের সূত্রে ডমিন্যান্ট কাস্ট হিসেবে যাদবরা উঠে এসেছিল। তো এই যাদবরা উঠে আসবার পর ব্রাহ্মণদের যে উচ্চবর্ণের ভোট সেটা বিজেপি ক্যারি করতে শুরু করে। এখন এই বিহারে প্রতিটা ভোটের গ্যাপ এতটাই কম প্রতিটা আসনে, ওখানে দেখবেন চট করে লোকে 50,000 ভোটে জিতছে, 60,000 ভোটে জিতছে, আমরা পশ্চিমবঙ্গে যেটা প্রায় শুনি সেরকম গল্প খুব কম। তো সেখানে সামান্য কিছু ভোটের হেরাফেরি, সেটা যদি উচ্চবর্ণের ভোট হয় তাহলেও সেটা নির্ধারক হয়ে যেতে পারে। সুতরাং এই সব কিছু বুঝেই আপনারা খেয়াল করে দেখবেন যে লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান একটা অসম্ভব রকম দাবি করে বসে থাকছেন এবং তিনি কার্যত ব্ল্যাকমেল করছেন এনডিএ নেতৃত্বকে যে যদি তোমরা আমাকে আমার দাবি মতো 40টা আসন ছেড়ে না দাও তাহলে আমি আপনাদের যে জোট সেই জোট ছেড়ে বেরিয়ে যাব এবং প্রয়োজনে আমি ইন্ডিয়া ব্লকের সঙ্গে যোগাযোগ করব। যদিও চিরাগ পাসওয়ানের কাকা যে ব্রেকআওয়ে ফ্যাকশনটা সেটা ইতিমধ্যেই চলে গিয়েছে ইন্ডিয়া ব্লকের সঙ্গে।
এখন এই গোটা ছবিটাকে আরও বেশি জটিল করে তুলেছে ভোট কিশোরী প্রশান্ত কিশোর, যিনি গত 2 বছর ধরে নিঃশব্দে তৃণমূল স্তরে তার একটা প্রচারাভিযান চালিয়েছেন এবং আমার কাছে যেটুকু খবর তাতে কিছু মানুষের সমর্থন তিনি পেতে চলেছেন। এটা অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির আপ বা পাঞ্জাবের আপের মতো মিরাকেল হবে বলে আমার মনে হয় না, কারণ বিহারের রাজনীতির সমীকরণ অনেক বেশি জটিল। এর জাত পাত এবং অন্যান্য সমীকরণ প্রথাগত আনুগত্যের মাত্রা অনেক বেশি। কিন্তু তা সত্ত্বেও প্রশান্ত কিশোর যদি 7 বা 8% ভোট এবার দখল করতে পারেন তা জনসুরাজ পার্টির ব্যানারে, এটা আমি অবাক হব না। এবং অনেকে যেটা বলছিলেন যে বিজেপি কার্যত পিকেকে নামিয়েছে বিহারের ভোটে, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে এই যে পিকে প্রত্যেক কটা দান ফেলেছেন অত্যন্ত কুশলী তৎপরতায়। তার প্রমাণ হচ্ছে তিনি যখন দেখেছেন যে নীতিশ কুমারকে সততা বা স্বচ্ছতা প্রশ্নে আক্রমণ করলে আমি খুব একটা এজ পাবো না, তিনি সঙ্গে সঙ্গে তার আক্রমণের বর্ষামুখ কিন্তু ঘুরিয়ে দিয়েছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর দিকে। এবং এই সম্রাট চৌধুরী আপনারা জানেন তিনি হচ্ছেন বিহারের এই মুহূর্তে সবথেকে বেশি প্রমিনেন্ট মুখ। তো স্বাভাবিকভাবে এই জনসুরাজ পার্টি যে তীব্র আক্রমণ, লালু প্রসাদ যাদবের জঙ্গলরাজ, তাদের যে বংশ পরম্পরা, পারিবারতান্ত্রিক শাসন ইত্যাদি ইস্যু তুলে আনার পাশাপাশি দুমুখো কুটারের মতো যেভাবে বিজেপি শাসনকে আক্রমণ করেছে, সম্রাট চৌধুরীকে নিশানা করেছে, তাতে জনসুরাজ পার্টি কেবলমাত্র একা যাদবের, লালু প্রসাদ যাদবের ভোট কাটুয়াতে পরিণত হবেন এরকম আশা দুরাশা মাত্র। আর একটা বিষয় হচ্ছে ওখানকার নকশালপন্থীরা, যারা একটু আগে আপনাদের বললাম সিপিআইএমের লিবারেশন, এছাড়াও সিপিআই এবং সিপিআইএমও ওখানকার ইন্ডিয়া গাঠবন্ধনে সামিল রয়েছে, তারাও 2টো করে আসন গত বিধানসভায় পেয়েছিল। কিন্তু লিবারেশন গত 19টা যে আসন পেয়েছিল, এবার তারা আরও বেশি কিছু আসন চেয়েছে, হয়তো একটা মিড পয়েন্টে কোথায় দাঁড়াবে, আমার ধারণা 20টা বা 22টাতে গিয়ে দাঁড়াবে। সেখানে বহু আসন তারা অল্প ভোটে হেরেছিল গতবার, এবার তারা সেই সমস্ত আসনগুলো ঝাঁপাচ্ছে প্রবলভাবে, টানা কাজ করে গেছে গত 5 বছর মানুষকে সঙ্গে নিয়ে। এবং লিবারেশন একটা চমক দেখিয়েছে, এবার তারা যে সমস্ত বিধায়ক তাদের জিতেছিলেন তাদের সম্পদ কী ছিল এবং কি হয়েছে সেটা তারা জনসমক্ষে আমদরবার ডেকে পেশ করেছেন, পাশাপাশি তাদের কাজের খতিয়ানও মানুষের কাছে পেশ করেছেন। এটা একটা নতুন মডেল। আমার মনে হয় এই চাপটা থাকলে অন্যান্য সংসদীয় দলগুলো এই মডেলটা কার্যত মেনে নিতে বাধ্য হবে। এখন তারাও একাধিক আসন, 2-1টা যেতে আসন তারা লুজ করতে পারে বিভিন্ন সমীকরণে, কিন্তু একাধিক আসন তারা ছিনিয়ে নিতে পারে এনডিএ জোটের কাছ থেকে। সুতরাং 1%-এরও কম ব্যবধানে জেতা এনডিএ জোট গত বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী তারা এই বিধানসভা নির্বাচনে স্বাভাবিকভাবেই এতগুলো ফ্যাক্টরের ধাক্কাতে কিছুটা বেসামাল, এবং কিছুটা বেসামাল বলেই কার্যত সামরিক প্রস্তুতিতে তারা ওই লাডলি ওহন যোজনার মতো যোজনা ওখানে লাগু করেছে, মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। এবং দ্বিতীয়ত বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয়ভাবে একটা গোটা বাহিনীকে বিহারে মোতায়েন করছেন যাতে বিহারের গড় সামাল দেওয়া যায়। কারণ বিহারের নির্বাচন যদি তারা হেরে যান তাহলে এসআইআর ইস্যুতে যে ওখানকার একটা তুমুল আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছিলেন রাহুল গান্ধীরা, তাদের সেই আন্দোলন এক ধরনের মান্যতা পেয়ে যাবে মেন স্ট্রিমের সংসদীয় রাজনীতির পাটিগণিতেও। তবু এর পরেও আমি বলবো যে বিহারের ফলাফল সম্পর্কে যারা একচেটিয়া এনডিএকে জিতিয়ে দিচ্ছেন তারা আরেকটু অপেক্ষা করলে বোধহয় ভালো করতেন, না হলে পারে লোকসভা ভোটের ওই এক্সিট পোল এবং পিপল সার্ভের মতো আরও একবার বোকা বনে যেতে হতে পারে। দ্য নিউজ কাউন্টারের কমেন্ট বক্স খোলা থাকে, আপনাদের কাছে অ্যাপিল করব, আপনাদের কাছে যদি নতুন কোনো ইনপুট থাকে এবং সেটা যদি আমার বিশ্লেষণকে কন্ট্রাডিক্টও করে, আপনারা অনুগ্রহ করে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা যদি মনে করেন যে দ্য নিউজ কাউন্টারের মতো বা আরও অন্যান্য যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেল রয়েছে কর্পোরেট ছাতার বাইরে দাঁড়িয়ে তাদের টিকে থাকা উচিত, তাদের মানুষকে সার্ভ করবার সুযোগ দেওয়া উচিত, তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের বলবেন সাবস্ক্রাইব করতে। এখন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব খুব ভালো থাকবেন।